So hello everyone, welcome back to the channel. ফার্স্ট অফ অল, যেটা মনে হতে পারে যে কেন একটু বিটকয়েনের ব্যাপারে আসছি, হ্যাঁ, তো আসলে একটু দুঃখ হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিটিসি একটু আমার ব্যস্ততা ছিল, তাই অর্ডারটা দিতে পারিনি। এক্সিকিউট করার আগে আমি ক্যান্সেল করে দিয়েছি। দেখুন টাইম 6:15, 6:15 সময় দিয়েছিলাম। ভাবছিলাম যে টেলিগ্রামেও আপডেট করে দেবো, যাতে যদি কারোর সুবিধা হয় তাহলে নিতে পারে ট্রেডটা। আর তার পরবর্তীতে বিটিসির ফলটা দেখুন, এক্স্যাক্টলি 6:15 ক্যান্ডেলে একটা বড় একটা ক্যান্ডেল সেল তৈরি হলো, একটা ইনভার্টেড হ্যামার টাইপ, আবারও সেলিং প্রেশার তৈরি হলো। এখান থেকে যদি একটা যা প্ল্যানিং ছিল সেলের, ইজিলি আপনার প্রায় 2:1 একটা ট্রেড কমপ্লিট হয়ে যেত। নিতে পারলাম না, একটু মন খারাপ হচ্ছে। হ্যাঁ, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছু না। যাই হোক, এটা তো ইগনোর করছি। তো যেটা টপিক আমাদের, উইকলি যে সুইং প্ল্যানগুলো থাকে সেটা নিয়ে আমাদের যে ডিসকাশন চলে, সেই ডিসকাশনের আজকে আবার থার্ড সিরিজ, আজকে জুনের যে এটা থার্ড উইকে কোনো স্টক সিলেকশন হয়নি, উইকেরটা আজকে প্রোভাইড করছি। আর একবার আমি রিপিট করে নিচ্ছি, যা দেওয়া ছিল সেগুলোই রিপিট করছি, কিন্তু কোনো কারণে ড্রয়িংগুলো মুছে গেছে কিছু কিছু ক্ষেত্রে। ধানের বোধহয় সেভ করা ছিল না বা আপডেট যাই হোক ছিল। তো প্রথমে খেয়াল রাখবেন, আশা করি টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এই জায়গাতে প্ল্যানিং ছিল, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। যদি কেউ এই র্যালিতে প্রফিট বুক করেন কোনো আপত্তি নেই। আমি আবারও বলছি, উইকলি সুইংগুলো ভালো মতো ক্লিয়ার করে নিন যে আমরা কি অর্থে প্ল্যান করছি। একটা স্টকটায় ভালো র্যালি রয়েছে, তার মধ্যে পোটেনশিয়াল ব্রেকআউট আসতে পারে বা কোনো ভালো নিউজ আসতে পারে, সেইটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করছি। কোনো কিছু যদি আমাদের এগেনস্টে চলে যায় বা একটা নির্দিষ্ট স্টপ লসের বাইরে বেরিয়ে যায়, আমরা সেটাকে ইমিডিয়েট ক্লোজ করব। উইকলিতেও যদি 2-3% করে সিরিয়াসলি কম্পাউন্ডিং আপনারা করতে পারেন, তাহলে ইয়ার দ্য এন্ড একটা দুর্দান্ত রেজাল্ট বেরোবে। আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। ইন্টারডের থেকে এই ছোট ছোট উইকলি সুইং কিন্তু অনেক বেটার, জাস্ট সামান্য কটা দিন হোল্ড করা। আমি আবারও রিপিট করছি, পুরোটা আমাদের ফেভারে র্যালি গেলে ততক্ষণই আমরা থাকবো। র্যালি যদি একটু আমাদের এগেনস্টে যাচ্ছে বলে মনে হচ্ছে, আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব। তাতে যা এলো তাতেই খুশি হতে হবে। যদি আপনারা এখানে এক্সিট করে থাকেন কোনো আপত্তি নেই, তাতেও আপনাদের সবার কিছু না হলেও 5-6% চলে আসছে। আর কারো যদি যারা একটু হোল্ড করার ক্ষমতা রাখেন, তাদের তো আবার একটা ভালো মতন পজিশন র্যালি এসছে। ফ্রেশ বাইং যদি আপনারা এখান থেকে আর করে থাকেন কেউ, তার জন্য আবার র্যালির জন্য অপেক্ষা করেন। কিন্তু আমি আবারও বলছি, ট্রেল করবেন সব সময়ের জন্য। পুরো শুধুমাত্র র্যালি চাই, ঠিক আছে? এগেনস্টে গেলে বাদ। এখানে কিছু নিউজগুলোও দিয়ে দেয়। হ্যাঁ, ধানের এই ব্যাপার ফিচার্সগুলো ওরা টেকনিক্যালি নিজেদেরকে খুবই আপডেট করছে, আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর জিরোদার এক্সিকিউশন বেস্ট, আমি এটা বলবো। ধানের এক্সিকিউশন ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে একটু হলেও স্লো মনে হয়েছে। যাই হোক, তো জেনটেকে যেটা বলছি, জেনটেকে এই জায়গা থেকে আবার একটা পোটেনশিয়াল দেখতে পাচ্ছিলাম, সেটাই এখনও অবধি দেখা যাচ্ছে। কিন্তু আবারও বলছি, যদি এটা ব্রেক করে বেরিয়ে যায়, এক্সিট, কোনো দুঃখ পাওয়ার কিছু না। যদি লস বাঁচাতে পারেন, ক্যাপিটাল সংরক্ষণ করতে পারেন, অপরচুনিটি অনেক আসবে, আবারও নতুন ট্রেড প্ল্যান করে আবার সেই লসটাকে রিকভার করার জায়গা থাকবে। কিন্তু ইমোশনালি আটকে গিয়ে স্টপ লসের বেশি কেউ হজম করতে যাবেন না। যাই হোক, টেকনো ইলেকট্রিকটা আমি ওয়াচলিস্ট থেকে সরিয়ে দিলাম, ওটার মোটামুটি কাজ হয়ে গেছে। জেনটেকও একই পরিস্থিতিতে চলছে, এখনও রাখলাম কিছুদিনের জন্য। এই যে বেক্টার্স ফুড, যেটা এটা বলেছিলাম যে এখানে একটা বাইং জোন তৈরি হচ্ছে, কিন্তু এটা একটু হোল্ড করতে হবে। হোল্ড বেশ ভালো সময় ধরেই হোল্ড করতে হবে। এবং তার বাইং জোন হচ্ছে এটা এবং এটা। এটা নিয়ে আমি যে বলেছিলাম যে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটা আলোচনা করছি না, ওইটা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার পরবর্তীতে ফার্স্ট ক্রাই যেরকম প্যাটার্ন এক্সপেক্ট করেছিলাম, যেটা একটা ফ্রেক ব্রেকআউট, তারপর একটা ডাউন সাইডে র্যালি হলো, আবার আপ সাইডে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনও কনফার্মেশন হয়নি। ওয়াচ লিস্টে থাকুক, ওয়াচ করে যান, কিন্তু কনফার্মেশন এখনও অবধি এখানে আমি কিছু পাচ্ছি না। এটা কি ঢুকে আছে কে জানে, ডিলিটও হচ্ছে না, যাই হোক ছাড়ুন। এটাও সেম, এখনও অবধি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন র্যালি নেই, এটা বাদ দিয়ে দিলাম, আর ওয়াচ লিস্টে রাখার দরকার নেই।
তার পরবর্তীতে আসছি জুবিল্যান্ড, যেটা ছিল এরও সেই একই গল্প, এও আপাতত ওয়াচলিস্ট থেকে বাদ দিলাম। তার পরবর্তীতে ছিল ওয়েলস্পান কর্পোরেশন। ঠিক আছে, দেখুন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার থিওরিটা, যে কি যুক্তিতে আমি বলছিলাম, কিন্তু আমি আবার রিপিট করে দিচ্ছি, জোনের বাইরে অর্থাৎ নিচে ক্লোজিং হলে পরিষ্কার স্টপ লস অ্যাকসেপ্ট করুন, বেরিয়ে যান, কোনো দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, ওক ফার্মা জোন ব্রেক করেনি, অর্থাৎ আমাদের এন্ট্রির এখনও অবধি কোনো প্ল্যানিং নেই, কিন্তু এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা যদি সিরিয়াসলি সলিড বাইং হয় তাহলে এইখানে, মানে আমি বলতে চাইছি যেখান থেকে একটা সত্যিকারের বড় সড়ো ভলিউম ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, ভলিউমটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এটা অরিজিনালি এটা সঠিক ক্যান্ডেল বাইং হয়েছিল কিনা, ভলিউম দেখা প্রয়োজনীয়। যদি হয় তাহলে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে কিন্তু বাউন্স ব্যাক আসতে পারেন, যদি সম্ভব হয় সেটা ক্যাপচার করার চেষ্টা করুন। সুইগিতে যারা প্ল্যান করে রেখেছেন, ঠিক আছে, সুইগির ব্যাপারটা আমি সেই প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম, এই পুরো জোনের পর একটা ব্রেকআউট এসছে, এক্সপেকটেশন বড় র্যালি আসতে পারে, কিন্তু এখানে স্টপ লসটা সত্যিই অনেকটা বড়, 20% প্রায়, হ্যাঁ। তো যারা মার্জিনালি প্রফিটে রয়েছেন, এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হলো ভালো করে দেখুন, এটা কিন্তু একটা আপ র্যালিতে হ্যামার তৈরি হলো, হ্যাঁ, কাইন্ড অফ এটা একটা ইনভার্টেড হ্যামার, পুরোপুরি বলবো না, কিন্তু ইনভার্টার মতো রকম পুরো একদম যেমন ছবিতে থাকে সেরকমভাবে তৈরি হবে না। আপনাদের বুঝতে হবে যে এই যে ভলিউম পুশটা হলো, বায়ার্সরা পুশ করলো, কিন্তু এইখানে যে উইকটা তৈরি করে গেল, অর্থাৎ সেলার্সদের বুঝিয়ে গেল যে এটা অ্যাক্টিভ আছে, নেক্সট দিনও সেলার্সরা এটাকে ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট বায়ার্সরা ইমিডিয়েট পুশ করে এত দূর অবধি টেনেছে। কিন্তু এখনও যেটা সিদ্ধান্ত দাঁড়াচ্ছে, সেলার্সরা কিন্তু এই উইক এবং এই ক্যান্ডেল জুড়ে অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু প্রফিট বুকিং দেখা যাচ্ছে, কারণ একটা বেশ বড় সড়ো র্যালি যারা নিচ থেকে, অবশ্যই এখানেও বাইং করেছে, এখানেও করেছে, এখানেও করেছে, প্রত্যেকেই তো কোনো না কোনো জায়গায় বাইং করেছে, তারা তো আপনাদের প্রায় 30%, মানে ইয়ার ওভারঅল ইয়ারের জন্য ভালো মতো প্রফিট বুক করে নিয়েছে। তো এখান থেকে কিন্তু সেলিং প্রেশার আসতে পারে, যদি এই কোনো জোনে আপনারা ঢুকে থাকেন। প্রফিট বুক করতে অবশ্যই আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমার কিছু বলা সেভাবে যুক্তি নয়, যা আমি অ্যানালিসিস বানিয়ে দিয়েছি সেটাতেই স্টিক করা উচিত, কিন্তু অবশ্যই প্ল্যানিংটা নিজের মতন রাখবেন। যদি আপনি অল্প প্রফিটে সন্তুষ্ট হন, কোনো আপত্তি নেই, 5-6% যদি কেউ কোনোভাবে বুক করে রাখতে পারেন, হ্যাঁ, 6% পুরোপুরি তো হবে না, যে 3-4-5 যার প্রত্যেকের নিজস্ব নিজস্ব আলাদা জায়গায় এন্ট্রি হবে, তো সেই জায়গায় কিন্তু মানসিকতা নিজেদের ঠিক রাখবেন, কেমন, কারণ এটা কিন্তু অনেকটা বড় এরিয়া, আমি বারবার বলে দিচ্ছি 20%-এর একটা এরিয়া জোন, যেটা বাইং জোন, তো এতটা নেগেটিভে কিন্তু অনেকেই সহ্য করতে পারেন না। তো সুইগি আমি ওয়াচ লিস্ট থেকে সরিয়ে দিলাম। পরবর্তীতে আসছি অয়েল ইন্ডিয়া, যথারীতি ওই একদম পরিষ্কার ওই জায়গা থেকেই স্ট্রেট ফল, আপাতত কোনো বাইং প্ল্যান আসছে না, বাদ থাকলো। আচ্ছা, পলিমেডিকিওর, এটাও কিন্তু ওই বেক্টার্স ফুডের সাথেই ভিডিওতে ইনক্লুডেড, এটা অনেক দিন পর একটা স্ট্রেট ডাউনফলের পর বাইং জোন বলে মনে হয়েছে, তাই এটা ওয়াচ লিস্টে রেখেছি। এরপর নতুন যেগুলো আসছে আজকে থেকে উইকলি সুইংয়ের জন্য, এই রেড টেপ যেটা বানিয়েছি, এটা আমি টেলিগ্রাম চ্যানেলেও আপডেট করে দিয়েছি, একটা পেনি স্টক হিসেবেই কনসিডার করলাম, অন্তত মানে আমি ওই 300-350 নিচে পেনি স্টক হিসেবেই সেগুলোকে ওয়াচ লিস্টে রাখি। তো একটা বাইং জোন ফেভারেবল তৈরি করছে, কিন্তু খুব স্ট্রং বাইং জোন বলবো না, কারণ প্রতিটা দেখুন বাইং, মানে যেখান থেকে বাউন্স হয়েছে প্রত্যেকবারই একটু করে র্যালিটাকে ব্রেক করেছে, এর এখনও ডাউন ট্রেন্ডই চলছে, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এর পাথটা কীরমভাবে ডিফাইন হলো, যেটা আমি বলেছি বল থিওরি যদি কনসিডার করেন, এই বাউন্স হচ্ছে, উঠছে, নামছে, কখনোই স্ট্রেট ফল হয় না, প্রত্যেকবার আস্তে আস্তে নামছে, লোয়ার লো ফরমেশন বা সিম্পল বল থিওরির মতন কনসেপ্ট ভাবতে পারে। এবার বিষয় যেটা হলো, আস্তে আস্তে ডাউনফলটা দেখুন ফ্ল্যাট হওয়ার মতন সম্ভাবনা তৈরি হচ্ছে, তো এখানে অন্তত একটা কনফার্মিং বাইং জোন যদি তৈরি হয়, তাহলে কিন্তু এটা আবার একটা পজিটিভ র্যালির জন্য ভালো মুভ দেবে। এটার ফান্ডামেন্টাল আমি একটু আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতেই।
আর না থাক, যেটা উইকলি সুইংয়ের প্ল্যান আছে এটা উইকলি সুইংই হোক। হ্যাঁ, ও এই এই রেড টেপটা আর একটা বলে রাখছি রাধিকা জুয়েল টেক। হ্যাঁ, আমি জাস্ট বলে রাখলাম, এটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে পেনি স্টকস কেন এবং এর ফান্ডামেন্টালগুলো কী কী দেখতে হবে সেটা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। যাই হোক, আজকের উইকলি সুইংয়ে যেটা আসছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস। ওকে, সো এটা একটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে এই জোনটা থেকে বারবার একটা ফল আসছিল, ঠিক আছে, এটা বড় রেজিস্ট্যান্স হিসেবে তৈরি হয়েছিল। হ্যাঁ, তো এটা এখনও কিন্তু প্রপার ব্রেকআউট হয়নি, কিন্তু সলিড বাইং হয়েছে এটুকু বোঝা যাচ্ছে। যদি সলিড বাইং হয় এবং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভলিউম থাকে, তার পরবর্তীতে ব্রেকআউট কনফার্মেশনের পর হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালে আপনারা প্ল্যানিং করতে পারেন। এটা লাস্ট দিনেই মানে একদিনেই 12% মুভ দিয়েছে, যেটা সত্যিই সিগনিফিক্যান্ট। তাহলে মনে করে দেখুন যে বড় ক্যান্ডেলে আমি কি বলেছি, ইন্টারডের জন্য আপনাদের কি ভাবনা চিন্তা রাখতে বলেছি। কারণ বড় ক্যান্ডেলের পর একটা স্ট্রেট বাইং অনায়াসে অনেক সময় আসতে পারে, কিন্তু সেটা অবশ্যই শুধু এবং শুধুমাত্র ইন্ট্রাডের জন্য। আমি আগের ভিডিওতেও এই লজিক ডিসকাস করেছি। কিছু প্যাটার্নকে নিজেরা ভালো করে বুঝুন, সেটাকেই বারবার আইডেন্টিফাই করে ট্রেড করার চেষ্টা করুন। একটা দুটো প্যাটার্নও যদি খুব ভালো মতো প্র্যাকটিস করে রাখেন, তাতেই অনেক কাজ হয়ে যাবে। নেক্সট এনএইচ নারায়ণা কী সব একটা বড় সড়ো নাম, ছাড়ুন, বাদ দিন। তো এটা কিন্তু যা দেখতে পাচ্ছি অল টাইম হাই। হ্যাঁ, মানে একদম স্ট্রেট র্যালি, তারপর পুরোপুরি কোনো স্টপেজ নেই, কন্টিনিউয়াস স্ট্রেট র্যালি, একদম আপসাইডে কিন্তু টপ বানিয়ে রেখে দিয়েছে। তো এও কিন্তু লাস্ট দিন 9% মুভ দিয়ে একটা বড় সড়ো ক্যান্ডেল দিয়েছে। তো শুধু এবং শুধুমাত্র কন্টিনিউয়াস বাইং র্যালি যদি থাকে তাহলে ইন্ট্রাডের জন্য, আদারওয়াইজ একটা কোনো লেভেলে ভালো করে সাপোর্ট তৈরি করুক, তবেই এটা মানে উইকলি পজিশন নেবেন, নয়তো বাদ। আচ্ছা, কির্লোস্কার ব্রাদার্স সেম থিওরি, এও একদম অল টাইম হাইয়ের দিকেই যাচ্ছে। যাই হোক, আগে ফিবোনাচি বানানো ছিল, ওটা ইগনোর করলাম। দেখুন, এই জায়গা থেকে তো লাস্ট যে বড় সেলিং স্টার্ট হয়েছিল, হ্যাঁ, মানে ডিসেম্বর থেকে যে ফল হয়েছিল, ঠিক সেই জায়গাতে এসেই আবার একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। কেমন? তো আবার ওয়েট করতে বলবো, ভালো মতো ব্রেকআউট হবে তবেই এন্ট্রি প্ল্যান করবেন। গোদফ্রে ফিলিপসের এটা কনসিডার করতে পারি আমরা একটা ব্রেকআউট হিসেবে। যে লাস্ট সেলিং জোনটা ছিল এটা ব্রেকআউট নিল, কিছু ফেক হলো, তার পরবর্তীতে দেখুন এবার কিন্তু ব্রেকআউটের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা এটা কিন্তু সমস্যা যেটা হয়ে যাচ্ছে, স্টপ লসটা 11% হয়ে যাচ্ছে। আমি এত বড় চাইছি না। হ্যাঁ, তো আপনারা এটাকে কমিয়ে এই জায়গায় নিয়ে আসতে পারেন, কারণ লাস্ট যে সেলিং, মানে সেলিং বলবো না, সাপোর্ট হিসেবে ভাবুন যে এইটুকুনি ফল হলো, উঠলো, আবার এই জায়গা থেকে কিন্তু স্ট্রেট বাইং নিয়ে ওপরে উঠে গেছে। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো করে নোটিস করুন। এর নিচে যদি চলে যায় ইগনোর, মানে স্টপ লস যদি কেউ এন্ট্রি নিয়েও ফেলেন, নিয়ে বেরিয়ে যাবেন, ওয়েট করবেন না। কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা গোদফ্রে ফিলিপসে একটা প্ল্যানিং রাখতে পারেন। নেক্সট ফিল্টারে আসা হচ্ছে ইথপেরি। এই স্টকসগুলো যা হয়েছে, ব্রেকআউট বেশ ভালো মতো উইকলি জুড়ে হয়েছে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে কিন্তু র্যালিটা খুব ইমিডিয়েট তৈরি হয়ে যাচ্ছে। মানে ইটপেরির যদি কনসেপ্টটা আপনারা এখানে পেতাম, হ্যাঁ, ফিল্টারে যা হোক আসেনি, কিছু করার নেই, যদি এখানে পেতাম, কারণ এটা একটা মানে আপসাইড দিয়েছিল, তারপরে ভাবুন ক্যান্ডেলটা কি ফরমেশন হলো। ক্যান্ডেলটা যখন ভলিউম নিয়ে মোটা সোটা হয়ে ওপরে উঠলো, কিন্তু সেলার্স ঢেলে পুশ করলো, নিচে চলে এলো, জাস্ট একটা কোনো ভলিউম নেই, কোনো কনফিউশন ক্যান্ডেল তৈরি করে ছেড়ে দিল। কিন্তু এইখানে এসে আবার আপসাইড নেওয়ার চেষ্টা করছে, এখানে এসেও সেম জিনিস করছে। আর এই জায়গায় একটা ভালো মতো বাইং হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হতে পারেনি, বায়ার্সরাই কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে এই জোনেও। ঠিক আছে, তো ইটপেরিও কিন্তু মানে ভালো মতো ওয়াচ লিস্টে রাখবেন, এখানেও একটা অপরচুনিটি আসতে চলেছে। আর এই জোনের নিচে নামলে পরিষ্কার একই লজিক, যে স্টপ লস অ্যাকসেপ্ট করবেন, এক্সিট মারবেন, কমপ্লিট।
Next, Usha Martin. So in Usha Martin, এইটা যদি লাস্ট সেলিং জোন ভাবি তাহলে এর ওপরে এটা যদি ব্রেকআউট হয় এক্সপেক্ট করতে পারি এত দূর অবধি র্যালি, মানে 390 অবধি, তাই না? তো এটাও ব্রেকআউটের জন্য ওয়েট করুন। কিন্তু যদি বলেন এই ব্রেকআউট মানে এটাকে রেজিস্ট্যান্স যদি ধরতাম তাহলে তার একটা ব্রেকআউট হয়েছে, যদি এটাকে কনসিডার করতাম তাহলে একটা ব্রেকআউট হয়েছে। কিন্তু এখানে আশা করি এই জায়গা থেকেও প্ল্যানিং রাখলে কেউ যদি করতে চান তাহলে তার জন্য কি এরটুকু বেশি এই জোনটার বাইরে স্টপ লস নেবেন না। আর যদি তার পরবর্তী এটার জন্য ওয়েট করেন তাহলে এই জোন রেসপেক্টে যেটুকু বেরোচ্ছে, মানে এই যে এই জোনটুকু বেরোচ্ছে এর বেশি স্টপ লস অ্যাকসেপ্ট করবেন না। একটা এই জোন ভাগ করলাম, একটা বি জোন এরকম রাখলাম, সেইভাবে উষা মার্টিনের প্ল্যানিং রাখবেন। নেক্সট হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপারটা আপাতত ইগনোর কারণ দেখুন ক্যান্ডেলটা যুক্তি কি, বাইং সলিড, ফলো আপ বাইং হওয়ার পরেও সেলার্স অ্যাক্টিভ হলো, নিচে পুশ করলো, আর একটা কাইন্ড অফ ইনভার্টেড আমার কনভার্সন হয়ে রেখে দিল, ঠিক আছে? তো এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার সিগনিফিকেন্ট থাকে। সো হিন্দুস্তান কপার আপাতত ওয়াচ লিস্টে থাকলো, কিন্তু ট্রেড প্ল্যান এখনও কিছু আসছে না। আচ্ছা, আগে ওয়েলস্পান কর্পোরেশন ছিল, বাট নাও ইট ইজ ওয়েলস্পান লিভিং। ওকে, সো মাইন্ড ইট। First one Welspun Corporation and this one Welspun Living, continuous buy। এবার এখানে এসে কিন্তু একটু স্টপ নিচ্ছে, ঠিক আছে? এটা একটা বড় সেলার্স অ্যাক্টিভ ছিল, তো তো এই জায়গাটা পুরোটাই কিন্তু একটা ফেক হয়েছে কিছু, মানে এতটা গ্যাপ আপ, তারপর আবার গ্যাপ ডাউন, আপসাইডে। তো এই মুহূর্তে কিন্তু ওয়েলস্পান লিভিং যতক্ষণ না এই বড় সেলার ক্যান্ডেলকে বিট করে যাচ্ছে গিয়ে, ততক্ষণ কিন্তু ওয়েলস্পানে আমি কোনো প্ল্যানিং করতে মানা করব, ঠিক আছে? এটা এই সপ্তাহে র্যালি দিয়েছে, ওয়াচ লিস্টে থাকলেও যদি ভালো মতো সাপোর্ট বা ব্রেকআউট দুটোর জন্যই ওয়েট করব, তবে এটা প্ল্যানিং করব, আদারওয়াইজ নট। ক্লিয়ার? ব্যাস, তো আজকের জন্য এটুকুই ছিল। বিটকয়েনে তো আফসোস হচ্ছেই ভালো মতো, আর কি আর করা যাবে, ছাড়ুন।